প্রযুক্তি নির্ভর আমাদের এই চলমান জীবনে এখন আর বইয়ের পাতা খুলে কবিতা পড়ার সময় আমাদের হয় না। যদিও আমরা ছোট্টবেলায় মায়ের মুখের ঘুম পাড়ানি ছড়া শুনে ঘুমিয়েছি আর জেগেছি প্রিয় কবি নজরুলের বোর হলো দোর হলো ছড়া শুনে শুনে। অনলাইনে কাটানো সময়গুলো হোক কবিতাময়, আর সেজন্যই 2019 সালের 11 ডিসেম্বর পাবলিশ করা আমার লেখা অপ্রবাসী কবিতার মাধ্যমে আমি শুরু করি আমার লেখা কবিতার বিশ্বায়ন। কবিতা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। জীবন জুড়ে আছে কবিতার বিস্তৃতি। আমি চাই প্রতিটি মানুষ কবিতার মাঝে খুঁজে পাক আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, প্রতিবাদ, প্রতিরোধ, এক কথায় জীবনের সবকিছু। সদ্য বিদায়ী 2020 সাল আমার সমগ্র জীবনের সবচেয়ে বেশি স্মৃতি হয়ে থাকবে, এই জন্য যে আমার লেখালেখির 21 বছর জীবনে এই 20 সালেই আমার লেখা কবিতাগুলো বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে গেছে, দখল করে নিয়েছে আপনাদের মনের ভূমি। কাগজ কলমের বাইরে অনলাইনে কবিতার পেছনে আমি এতটা সময় দিতে পারবো কিংবা এতটাই লেগে থাকবো, পড়ে থাকবো, আমি সেটা কখনোই ভাবিনি। প্রতিটি বিষয় নিয়ে আপনারা আমাকে প্রতিনিয়ত এভাবে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা যোগাবেন, সাহস যোগাবেন, এটাও ছিল আমার কল্পনাহীন। তাই আমিও চেষ্টা করেছি প্রতিটি বিষয় নিয়ে কবিতা লিখে সব সময় আপনাদের সামনে হাজির থাকতে। 2020 সাল জুড়ে কোন কোন কবিতাগুলো ভাইরাল হয়েছে, কোন কোন কবিতাগুলো আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, আজ সেই সব কবিতা নিয়ে আলোচনা করব। অনলাইনে ভাইরাল হওয়া, পাবলিশড হওয়া আমার প্রথম কবিতা আমি প্রবাসী। এই কবিতাটির ব্যাপারে নতুন করে বলার আসলে কিছু নেই, কারণ এমন মানুষ খুব কমই আছে যিনি এই কবিতাটি দেখেননি। যিনি একবার এই কবিতাটি দেখেছেন তিনি একাধিকবার শেয়ার করেছেন, অনেকেই ভালোবেসে কবিতাটিকে তার ফেসবুকের টাইমলাইনেও রেখেছেন, ছড়িয়ে দিয়েছেন ইমো স্টোরিতে। এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি প্রবাসী কবিতার দুচরণ না দেখলেই তো নয়, তাই না? এখানে শুধু কাজ আর কাজ, কোনো কিছুতে মনে আসে না লাজ। নিঃসঙ্গতার জলে আমি একা একা ভাসি, মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বাসি, কারণ আমি প্রবাসী। এই কবিতাটির জন্যই প্রবাস থেকে অজস্র প্রবাসী অনেকবার আমার কাছে ফোন করে অঝোর ধারায় কাঁদতে থাকেন এবং আমাকে উৎসাহ যোগাতে থাকেন তাদের না বলা কষ্টগুলোকে নিয়ে আমি যেন আরও কাজ করি। ফলে আমি দ্বিতীয় কবিতা লিখি প্রবাসীদের জন্য ও প্রবাসী ভাই নামে। সেটিও আপনারা সাদরে গ্রহণ করে নিয়েছেন, যা সম্প্রতি লন্ডনের আয়ন টিভিতে সম্প্রচারিত হয়েছে। চলুন দেখে নিই তার এক ঝলক। সারা জীবন আয় করছো, ভোগ করবে কবে? এ কথাটি ভাবার তোমার সময় কি ভাই হবে? তোমার সন্তান দুনিয়ায় আসে, তুমি থাকো দূরে, আদর মায়া সবকিছুকে বুকে বন্দি করে, অশ্রু জলে দোয়া করে শান্তি পাও মনে, জড়াতে তুমি পারো না কো আল্লাহর দেয়া এসব আয়োজনে। এরপরই সারা বাংলাদেশটা কেঁপে ওঠে পাপি আর পাপে। মনে আছে তো আপনাদের? তাকে নিয়েও আমার কবিতা ছিল। তার কয়েকটি চরণ ছিল এইরকম: পাপিয়া রে পাপিয়া, তোর পাপে হঠাৎ করে দেশটা উঠল কাঁপিয়া। পাপিয়া রে পাপিয়া, তুই কি শুধু একটা মানুষ নাকি একটা মাফিয়া? বল না ওরে পাপিয়া, তোদের পাপের কঠিন থাবায় সমাজটা আজ নষ্ট। চলতে থাকলে নিত্য এসব সবাই হবে ভ্রষ্ট। আগামীর প্রজন্মটা কার আদর্শে গড়বে? স্রোতের মুখে বাঁধ দিয়ে বল বিপদে কে পড়বে? জীবন আয়োজনে যারা ব্যস্ত হয়ে মৃত্যুর কথা একেবারেই ভুলে গিয়েছেন কবরের কথা, তাদের জন্য আমার একটি ইসলামিক কবিতা ছিল কবরের খবর। কবরের কথা কি ভুলে গেছিস ভাই? ওখানে যাওয়া ছাড়া তোর কোনো উপায় নাই। ঘুড়ির মতো উঠছিস তুই লাটাইয়ের কথা ভুলে, বেলা শেষে লাটাইওয়ালা টান মারবে তোর চুলে। এরই মাঝে আমাদের মাঝে হানা দেয় বিশ্বব্যাপী করোনা। আমি চেষ্টা করেছি করোনার বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে ধরে একটি কবিতা লিখতে, আর সেটিও লিখেছি। এ জীবনটা পরিপূর্ণ কত শত পাপে, করোনা নয় সেই পাপেতে বিশ্বটা আজ কাঁপে। মনের মতো চাচ্ছে যা সাথে সাথেই পাচ্ছে, হালাল হারাম না মেনে যা খুশি তা খাচ্ছে। বিশ্ব জুড়ে মারছো মুসলিম, পড়ছো তুমি আল কোরআন। মুসলিম যে ভাই শ্রেষ্ঠ জাতি, তোমার কি তাতে নেই ঈমান? করোনার অভাব অনটনে মহামারীতে সরকার জনগণের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সহায়তা ঘোষণা করে, চাল বরাদ্দ দেয়, কিন্তু কিছু মানুষরূপী শয়তান চালগুলোকে চুরি করে। সে মুহূর্তে আমার কবিতা লেখা হয়ে ওঠেনি, ফলে আমাকে কবি সাবিনা ইয়াসমিন মনি হেল্প করে চাল চোর কবিতাটি লিখে। ফলে আমি আপনাদের জন্য নিয়ে আসি চাল চুরি চলছে এই কবিতাটি। চাল দিয়েছেন ইউনিয়নে 14 মেট্রিক টন, খোঁজ নিয়েছেন খাচ্ছে কারা, লুটছে কতজন। মহামারীর দুঃসময়ে কেমনে করে চুরি, গরিবের হক মেরে খেয়ে বাড়ছে তাদের ভুঁড়ি।
করোনার মাঝেই আমাদের মাঝে আসে মহিমান্বিত মাস, পবিত্র মাস মাহে রমজান। মাহে রমজানের জন্য আমার এই কবিতাটি ছিল। তারাবিতে গিয়ে যদি হিসেব করো ৮ না ২০, মহান রবের পাক কদমে সিজদা না দাও অহর্নিশ। সেহরিতে জাগার ভয়ে সময় কাটাও অনলাইনে, আমাকে বলবে তুমি এই রোজার কি মানে? রোজা রেখেছো বলে তুমি ইফতার খাও পেট পুরে, অথচ কত বুখা মানুষ খাবার মাঙে ঘুরে ঘুরে। রমজানের মাঝেই শুরু হয় নবান্ন, ধান কাটার উৎসব। আর সেই ধান কাটার মাঠেই শুরু হয় ছবি তোলার উৎসব। ১-২ গোছা ধান কেটে দিয়ে ছবি তোলায় মেতে ওঠে অনেকেই। সেটা নিয়ে আমার কবিতাটি ছিল, যা আপনারা দুদিনে হৃদয় ধারণ করে নিয়েছেন। কবিতাটি ছিল, এই যে দেখেন ধান, এটাই মোদের প্রাণ, পেটের ক্ষুধা দূর হয়ে যায় পাইলে এটার ঘ্রাণ। এইটা নিয়ে ফাইজলামি করেন না তো আর, এমনিতেই বুকের ভেতর শত হাহাকার। এই দুর্যোগের সময় আপনাদের এমন বিনোদন কিছুতে একটিবারও মানতে চায় না মন। কৃষকের ভালোবাসা থাকতো যদি মনে, উপকারের ছবি কি আর উঠতো তোমার ফোনে। ধান কাটা শেষ হতে না হতেই চলে আসে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর নিয়ে আমার কবিতা ছিল, এটা কেমন ঈদ। ঘুরে রোজার পরে এলো আবার ঈদ, অসহায় আর মধ্যবিত্তের নেই তো চোখে নিদ। লকডাউনে বন্ধ ছিল আয়ের সকল খাত, এদিক সেদিক টেনে টুনে কেটেছে দিন রাত। কারো ছিল ধার দেনা, কারো ছিল ত্রাণ, সব মিলিয়ে কোনোভাবে বাঁচিয়েছে প্রাণ। ধীরে ধীরে করোনার আবহ কমতে থাকে, মানুষগুলো ঘরের বাইরে আসতে থাকে। হাট বাজার, ব্যাংক, বিমা সব কিছু খুলে দেওয়া হয়, শুধু বন্ধ থাকে মসজিদ। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন মসজিদ খুলে দেওয়ার জন্য একটি কবিতা লেখার জন্য, আমি সেটিও লিখেছি। অনেক সময় পেরিয়ে গেছে, অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে, জমে উঠেছে বাজার, শহরে মানুষের আনাগোনা হাজার হাজার। খাবারের সন্ধানে পথে নেমেছে অন্ধ, তবে কেন আজ মসজিদ বন্ধ, কেন বন্ধ? হে আল্লাহ, আপনি করোনাকে তুলে নিন। হে সরকার, আপনি মসজিদটা খুলে দিন। ধীরে ধীরে মসজিদগুলো খুলে দেওয়া হয়, মানুষ ছড়িয়ে যায় চারিদিকে, কিন্তু প্রচণ্ড রকম কাজের অভাব থাকে। অনাহারী অর্ধাহারী মানুষ কাজের অভাবে ভোগে। এজন্য কবি সাবিনা ইয়াসমিন মনির লেখা কাজে যাব কবে কবিতাটি আমি নিয়ে আসি। ঘরেতে আজ ঘোর অনাহার, কেবলই কাজ খুঁজি, লকডাউনে থেকে থেকে বন্ধ হলো রুজি। সরকারি বাবুরা সব ভালো মন্দ খায়, পানি খেয়ে ঘরেতে আর কয়দিন থাকা যায়। হীরামণির কথা মনে আছে আপনাদের, যে ধর্ষিত হয়েছিল? হীরামণিকে নিয়েও আমি একটি কবিতা লিখেছি। ঘুমিয়ে থাক কবরে ও বোন, প্রাণের হীরামণি, দেশটা আমার মানুষ নয় তো অমানুষের খনি। বিচার চাহিয়ে মিছে লজ্জা কেন পাবো, শোয়ে শোয়ে বড় হয়েছি আজও শোয়ে যাব। একটি মাও বোনার যেন দর্শন নাই হয়, দর্শন মুক্ত বাংলাদেশ হোক পরিচয়। হীরামণি ধর্ষণের সপ্তাহ পার না হতেই হয়ে যায় আরো একটি ধর্ষণ, ফলে আমি সেই ধর্ষণীয় কবিতা লিখি। ওই দেখা যায় ধর্ষক, ওই আমাদের দেশ, মা বোনদের ইজ্জতরা করে দিল শেষ। ভোর হলো দোর খোলো, বোনটি আমার ওঠরে, এখানে তুমি নিরাপদ নও, অন্য কোথাও ছোটরে। এরই মধ্যে আমাদের মাঝে এসে দাঁড়ায় কোরবান। কোরবান নিয়ে আমার কবিতা ছিল। বছর বছর কোরবানি দেই মনের পশু বাঁচিয়ে, কি হবে এই কোরবানিতে ইবলিসদেরকে নাচিয়ে। সত্যিকারের কোরবানিটা করতে যদি পারি ভাই, এপার ওপার কাটবে ভালো, তাতে কোনো সন্দেহ নাই। ফ্রিজ কিনেছো বড় দেখে মাংস রাখার তরে, একটু একটু করে খাবে সারা বছর ধরে। সবগুলো বিষয় ছাপিয়ে ইনবক্সের অনেকগুলো মানুষের রিকোয়েস্ট রাখতে গিয়ে দেশব্যাপী ভাইরাল হওয়া সাহসী বীর ভিপি নূরকে নিয়ে আমি একটি কবিতা লিখি, যা খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যায়। তুমি নুরুল হক নূর, তুমি সাহসী এক সুর, তুমি জ্বললে তোমার আলোতে সব আধার হবে দূর, তুমি ভিপি নূর। হারিয়ে যাওয়া স্বপ্নগুলি আবার খুঁজে পাই, যখনই তোমার পানে চোখ মেলে চাই। এরই মাঝে আমি বান্দরবান ট্যুরে চলে যাই। সেদিনই ঘটে যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সের ব্যঙ্গচিত্র আঁকার বেয়াদফি।
এক সপ্তাহ সেখানে বেড়ানোর ফলে আমি কবিতা লিখতে দেরি করে ফেলি। অনেকেই আমাকে ফোন করে ইনবক্সে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন কবিতা লেখার জন্য। ফলে আমি লিখি, মুছে দাও ফ্রান্সের নাম। ফ্রান্সের জানোয়ার তোরা, তোদের তো নাই ধর্ম, পৃথিবীটাকে বিষিয়ে তোলাই তোদের আসল কর্ম। এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ যার নাম, যা শুনলে পড়তে হয় দরুদ সালাম। সারা জীবনে ছিল না যার একটিও ভুল, সৃষ্টি জগতের জন্য সে যে রহমতেরই ফুল। তাকে নিয়ে ব্যঙ্গ আঁকতে কি করে তোরা পারলি, মনে রাখিস তোরা পৃথিবীতে চিরতরে হারলি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং আমার কবিতাগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে সবগুলো কবিতার লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। আর কি কি বিষয় আপনারা কবিতা শুনতে চান, দেখতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের আশা পূরণ করতে। থাকুন ডাকঢোল টিভির সঙ্গে। আর আমার কবিতাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ। ডাকঢোল টিভি, বিনোদনের প্রয়োজনে সব মনে সবখানে।